প্রশ্ন, তুমি তো মহাকাল এক্সপ্রেস অনেকদিন ধরে চালাচ্ছ, তুমি ওনার মহাকাল এক্সপ্রেসের চ্যানেলটা, আর চ্যানেলটা বেশ ভালো সাড়া পেয়েছে। আজকের একটা খুব বিতর্কমূলক একটা আলোচনার মধ্যে দিয়ে আজকে তোমার সাথে কিছু কথোপকথন হবে। আজকে তোমার কাছে আমার আজকে দুটো প্রশ্ন আছে। তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে সাধু সমাজের উপরে যে আক্রমণটা করলেন, এটাই মহাকাল এক্সপ্রেসের বক্তব্য? দেখো, মহাকাল এক্সপ্রেস কথাটা বলতে গেলে তার কিছুটা আগে চলে যেতে হবে। আমার চ্যানেলটার নাম ছিল অক্সিজেন বাবা। এই অক্সিজেন বাবাটা কিন্তু সাধুদেরই নাম, তাই না? এবার এই অক্সিজেন বাবা আমি কেন করলাম? আমি ভয়ঙ্কর রকমের অসুস্থ হয়ে গেছিলাম। অসুস্থ হওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার চিকিৎসার দরকার। এই চিকিৎসার জন্য আমি কোথায় যাব? এবার সদ্য মা চলে গেল। এই আধুনিক চিকিৎসার বিষয়ে, মানে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি এইসব চিকিৎসা আমাকে দিয়ে করানো হলো। তা মা যখন চলে গেল তখন আমি বুঝলাম যে এই চিকিৎসা ঠিক না, এরা মানুষকে আয়ু দিতে পারে না। তাহলে আয়ু যদি দিতে হয় তাহলে আমাকে সেই ভীষ্মর লাইনে আমি চলে গেলাম, আমি মহাভারতে চলে গেলাম। মানে ধর্মের, ভারতীয় ধর্ম, সনাতন ধর্ম, সেই সনাতন ধর্মের আমি কিন্তু আশ্রয় নিলাম এবং আমি সেই ভীষ্মর ভীষ্মর পথ আমি অনুসরণ করলাম। যে ভীষ্ম তো বিপদে পড়লেই মা গঙ্গার কাছে যেত, তা আমি তো এখন মহা সংকটে পড়ে গেছি, মহাবিপদ, সর্বসংকট। আমার মা চলে গেল, আমার স্ত্রী, আমার সন্তান, এই যে সংসার আমাকে রক্ষা করতে হবে। তাহলে আমি যদি চলে যাই তাহলে আমার সংসারটা রক্ষা হবে না, তার মানে ধর্ম সংকট এটা। তখন আমি গঙ্গায় গিয়ে আশ্রয় নিলাম এবং গঙ্গায় স্নান করতে 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 এক বছরের মধ্যে জিনিসটা আমি পেয়ে গেলাম, আমার মৃত্যু ভয়টা চলে গেল। তখন আমি সেক্টর 5-এ কাজ করছি। ওইখানে সব মহাজ্ঞানী, মহাপণ্ডিত, যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, সব বড় বড় পণ্ডিতরা ওইখানে চাকরি করে, মানে মাস্টার আর কি, তারা প্রফেসর। তাদের মধ্যে ডক্টর দীপক চ্যাটার্জি, নিউক্লিয়ার ফিজিক্সের সায়েন্টিস্ট, গোল্ড মেডেলিস্ট, উনি হচ্ছে প্রিন্সিপাল ওইখানকার। তা ওই স্যারকে আমি বললাম যে স্যার, আমি তো এরকম গঙ্গার থেকে এইসব উপকার পাচ্ছি। তা বলছে, বাবু তুমি যতই বলো না কেন, তোমার এই কথা কেউ বিশ্বাস করবে না, তোমাকে লিখতে হবে। কারণ স্যার আমি তো ইংরাজিতে ভালো দক্ষ না, কারণ আমি তো ইংরাজি পড়েছি পাস করার জন্য। আমি বাংলায়, মানে বাংলাতেই তুমি লেখো, তোমার মাতৃভাষাতেই তুমি লেখো। তা আমি লিখলাম। লেখার পরে আমি ওনাকে বললাম, স্যার এই লেখাটা তো লিখেছি, আপনি একদিন নেন। উনি আমাকে বললেন, তুমি রাজাবাজার সায়েন্স কলেজে আসো। রাজাবাজার সায়েন্স কলেজে আমি গিয়ে সেই দীপক চ্যাটার্জিকে আর দেখতে পাচ্ছি। একটা সময় দিয়েছিল বোধ হয় 10টা কি 10:30। তা আমি তার 5 মিনিট আগেই পৌঁছে গেছি। তা আমি দেখছি ওইখানে দাঁড়িয়ে আছে যে ভদ্রলোক, অবিকল সত্যেন্দ্রনাথ বসু, সায়েন্টিস্ট। ওই চেহারায় আমি ওনাকে দেখতে পাচ্ছি। আর সর্বনাশ করেছে, এই ভদ্রলোকে কলেজে দেখি এক চেহারা, আর এইখানে দেখি সত্যেন্দ্রনাথ বোস, এই দুটো কীভাবে সম্ভব? তো উনি আমাকে নিয়ে গিয়ে ক্যান্টিনে নিয়ে গেলেন, সায়েন্স কলেজের ক্যান্টিনে নিয়ে গিয়ে ঘুগনি আর পাউরুটি আর চা খাওয়ালেন। খাইয়ে আমি নমস্কার করে ওনাকে আবার পাণ্ডুলিপি জমা দিলাম যে স্যার আপনি এটা পড়েন। বললাম আমি যত তাড়াতাড়ি পাচ্ছি আমি এটা করছি। পড়ার পরে ওনার আবার চেম্বারে গেলাম, একদিন কলেজের ওনার মানে প্রিন্সিপালের যে ঘর, সেই ঘরে গিয়ে আমি বললাম, স্যার আমার লেখাটা কি হবে? বলে, বাবু তুমি পড়েছো কি? তুমি যা লিখেছো যে তো বিজ্ঞান, এ তো ছাপা হবে, তুমি একটু চেষ্টা করে দেখো, যদি ভালো হয় তো ভালো, না হয় আমি তোমাকে সাহায্য করব। তারপরে কলেজ স্ট্রিটের দুয়ারে দুয়ারে আমি গেছি, বইয়ের যে পাবলিশার তাদের দুয়ারে দুয়ারে গেছি। কেউ বলছে 3 মাস, কেউ বলছে 6 মাস। আমি বলছি আমি 3 দিনের বেশি সময় দিতে পারবো না। আমি যা লেখা লিখেছি এটা সাধুদের নিয়ে আমি লিখেছি এবং আলটিমেটলি সেটা অন্নপূর্ণা প্রকাশনী সেই বই পাবলিশ করলো। সেই বইয়ের নাম হলো মহাকুম্ভ। দেখো, মহাকুম্ভ, আমি পুরো এই কুম্ভ মেলাকে সামনে রেখে কেন্দ্র করে আমার লেখা লিখলাম এবং সেটা ছাপা হলো। অন্নপূর্ণা প্রকাশনী বার করলেন, মহাকুম্ভ সেই বই ছাপা হলো। আনন্দে আত্মহারা হয়ে গেলাম, আমি সবাইকে দিলাম সেই বই। এক ভদ্রলোক বলল, তুই এটা রাষ্ট্রপতি প্রণববাবুকে পাঠা। তা আমি সেই রাষ্ট্রপতি প্রণববাবু তখন ছিলেন, তখন ওনাকে পাঠালাম সম্ভবত 13 সালে। তা উনি 11 দিনের মাথায় আমাকে শুভেচ্ছা পাঠালেন। রাষ্ট্রপতি প্রণববাবুটি ওনার পিএ মিস্টার রজনীশ আমাকে শুভেচ্ছা পাঠালেন যে ভাস্কর বিশ্বাস, তোমার লেখা বই মহাকুম্ভ রাষ্ট্রপতি পেয়েছেন, রাষ্ট্রপতি তোমার সার্বিক মঙ্গল কামনা করে এবং তুমি এর শেষ দেখে ছাড়ো। এই কথাটা নিচের লাইনে, তুমি এর শেষ দেখে ছাড়ো, এই কথাটাই আমার ভিতর যেন অ্যাডোমের মতো কাজ করা শুরু করলো যে সত্যি তো, আমি তো একটু মাত্র জিনিস পেয়েছি, যে শেষ আমাকে দেখে থাকতে হবে। এই আমার ভিতর একটা তীব্র আর কি
আকাঙ্ক্ষা জেগে গেল যে গঙ্গার শেষ আমি দেখে ছাড়বো। আমি তো বেঁচে গেছি, কিন্তু মানুষকে বাঁচাতে হবে। তার মানে এর ভিতরে আরও সম্পত্তি আছে। এই নিয়ে আমি কিন্তু লেগে থাকলাম। লেগে থাকতে 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 আমার প্রায় 15 সাল নাগাদ আমি একদিন গঙ্গায় স্নান করছি। তা আমার এই কল্যাণ গ্রামের এক বন্ধু ফটোগ্রাফার, ও ফটো তুলতে গেছে। ফটো তুলতে গেলে আমি বললাম, এই আমার একটু ছবি তুলে দে, ভিডিও করে দে। সবাই ভিডিও ছাড়ে, আমার তো তখন ছোটো মোবাইল ছিল, আমি ভিডিও ছাড়বো। তা ও আমাকে 2-3টে ভিডিও করে দিল। এবার আমি নিজে ছাড়তেও পারি না। এবার আমি অফিসে গিয়ে আমার অফিসারদের বললাম যে ভাই তোরা একটু সাহায্য কর। তা বলে হ্যাঁ আমরা ছেড়ে দেবো। তা তোমার নাম কি হবে? তুমি তো অক্সিজেন নিয়ে বই লিখেছো, আর অক্সিজেন নিয়ে কাজ করছো, তুমি গঙ্গার জলে অক্সিজেন পাওয়া যায়, তোমার নাম অক্সিজেন বাবা হয়ে যায়। এই আমার নাম হয়ে গেল অক্সিজেন বাবা। আমি ব্যাংকে চাকরি করি, আমি ছিলাম ভাস্কর বিশ্বাস, আমি হয়ে গেলাম অক্সিজেন বাবা। মানে ওই সাধুদের এক বাবার মতো আমি এক বাবা হয়ে গেলাম। আজব ব্যাপার। আমার ছেলে আছে, মেয়ে আছে, বহু আছে, সংসার আছে, চাকরি করি, আমি আমার আমি সন্ন্যাসী, মানে গৃহী সন্ন্যাসী হয়ে গেলাম। এইভাবে আমি অক্সিজেন বাবা চ্যানেলটা চালাতে আমার সব কথা বলা হয়ে গেল। আমার মনে হলো যে আমার কথাটা আমি বলে ফেললাম। এবার মানুষের তো কিছু কথা বলার দরকার, মানুষের তো কিছু ভিউ আছে, কিছু বক্তব্য আছে, তা সেইটা জানাতে গেলে এইখান থেকে সরে যাওয়ার দরকার। তখন আমার কেন যেন মনে হলো, এটা সম্পূর্ণ আমার মনের ব্যাপার, আমার মনে হলো আমি একটা চ্যানেল খুলে ফেলি এবার, যাতে এই নিউজ চ্যানেলের মতন দাঁড়ায় জিনিসটা মানুষের। মানে আমার একসময় নেশা ছিল বিবিসি, ভয়েস অফ আমেরিকা, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, এগুলো আমার সারা নেশা ছিল। তা আমি চাইছিলাম এই জাতীয় কিছু একটা করবো, যে পক্ষে বিপক্ষে সবার কথা যেন আমি বলতে পারি। সেই জন্য এই চ্যানেলটার নাম হয়ে গেল মহাকাল এক্সপ্রেস। আর মহাকাল এক্সপ্রেস খোলার পরেই, এইটা খুলেছি গত দুর্গাপুজোর আগে পরে, এইটা খোলার পরেই দেখছি এই গাড়ির জন্য দুরন্ত গতিতে ছুটছে। তুমি বিশ্বাস করো না করো, আমি প্রতিদিন নজর রাখি 200 থেকে 250 থেকে 300, কম বেশি 300 লোক প্রতিদিন আমার এই মহাকাল এক্সপ্রেস দেখছে। আমি অবাক কাণ্ড হয়ে গেল। এটা আমার কাছে একটা বিশাল পাওনা, যে এই মহাকাল এক্সপ্রেস চালু করার পরের থেকেই আমার দর্শক সংখ্যা মানে ভীষণভাবে বেড়ে যাচ্ছে। এই দিক দিয়ে এটা খুব সার্থক। তা আজকে তুমি যেটা বলছো, এটা আমি শুনছি টিভিতে, বিভিন্ন জায়গায় আমার খবর আসছে যে আমাদের এইখানে একটা বিরাট একটা ধর্ম সংকটের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, সনাতনীদের উপর আঘাত আসছে। এই জায়গাটায় আমার মনে হচ্ছে যে লেখাপড়ার সাথে এই সাধুদের একটা তফাৎ তৈরি হচ্ছে। এটা আমি তোমাকে একটা গল্প দিয়ে বলি। এটা হচ্ছে, দেখো, ধর্ম আর রাজনীতির মধ্যে নিবিড় সম্পর্ক আছে। আমি কিন্তু সাধুর লাইন আমি চলাফেরা করি, মানে আমি যেহেতু গঙ্গার থেকে পাচ্ছি সেহেতু এই লাইনটা সাধুদের, কিন্তু আমার কিন্তু শিক্ষিত লোকেদের সাথে নিবিড় সম্পর্ক। আমার কিন্তু শিক্ষিত লোকেদের সাথে আমার সম্পর্ক নেই, আমি শুধু ওই যে একেবারে পাগল ছাগলের মতো কাজ করে বেড়াচ্ছি, আমি কিন্তু তা না। আমার কিন্তু দুটো জায়গাতেই আমার কিন্তু নিবিড় সম্পর্ক আছে। প্রত্যেকটা ইউনিভার্সিটির সাথে আমার নিবিড় সম্পর্ক আছে, আবার সাধুদের সাথে আমার নিবিড় সম্পর্ক। এইটা আমি করতে পেরেছি কেন কি, আমি দুটো ক্যাটাগরির মানুষদের অন্তর আত্মাটাকে আমি বোঝার চেষ্টা করেছি যে এরা একই কথা বলছে, শুধু রাস্তা আলাদা। সাধুরা এক রাস্তায় মানুষের উন্নতি যাচ্ছে, আর শিক্ষিত লোকেরা আর একটা রাস্তায় মানুষের উন্নতি যাচ্ছে। এবার দেখো, এই ধর্ম আর শিক্ষা, ধর্ম আর রাজনীতির মধ্যে যে সম্পর্কটা আমি পেয়েছি, সেটা আমি একটা গল্প দিয়ে বলি, তাহলে আপনি সব সুবিধা হবে। এক বাড়িতে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছ আছে, সেই বাড়ির নতুন ছেলের বিয়ে হয়েছে। এবার সে বৌমা প্রসূতি, সেই প্রসূতি মহিলা বৌমা ওই কাঁচা তেঁতুল খায়, আর কেউ খায় না, কারণ টকটা ওই প্রসূতিরাই পছন্দ করে। তো সেই জন্যে ওই নতুন বউ ওই কাঁচা তেঁতুল টক খায় মাঝে মাঝে। তাই এই করতে 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 তেঁতুল পেকে গেছে। তেঁতুল পেকে যাওয়ার পরে ওই বাড়ির যে শাশুড়ি, এবার সে করেছে কি, ওই তেঁতুলটাকে সুন্দর করে বীজ টিজগুলো বের করে ওই মানে আশটাশগুলো করে সুন্দর করে কৌটোতে করে রেখে দিয়েছে। এর মধ্যে ওই বৌমার একটা বাচ্চা হয়েছে, ছেলে বাচ্চা, সুন্দর টুকটুক একটা ফুটফুটে বাচ্চা হয়েছে, তারও বয়স প্রায় 1-1.5 বছর হয়ে গেছে, আর এই তেঁতুলের বয়সও প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। এবার শ্বশুর মশাই আবার ওনার স্বভাব হচ্ছে কি, প্রতিদিন একটুখানি আচার খাওয়া, মানে টক খাওয়ার শেষে একটু টক খেতে বললে ওনার ভালো লাগে। তা বলছে, বৌমা আজকে কি টক কিছু নাই? তো বলছে, বাবা আজকে তো টক হয়নি, তেঁতুল আছে আর আখের গুড় আছে, বলে সেটাই আমাদের দাও। এবার ওই দাদু, ঠাকুর দাদা আর ওই নাতি, 1-1.5 বছরের নাতি, ওনারা দুইজন খাওয়ার শেষে সেই তেঁতুল খেয়ে ওনারা টক টক করে খাচ্ছে,
আর খুব মজা করছে দাদু আর ঠাকুর নাতি। তাহলে ওই বৌমা যখন টক খেয়েছিল তখন কেউ খায়নি, মুভমেন্ট। ও কুমারীর থেকে মাতৃত্বে যাচ্ছে, এটা মুভমেন্ট। এবার 1-1.5 বছর পরে সেটা রাজনীতিতে পরিণত হলো। রাজনীতি ওই ঠাকুরদাদার নাতি খাচ্ছে, আর কেউ খায় না, মাও খায় না, মাকেও দেয় না যে মা তুমি একটু খাও, ঠাকুমা তুমি একটু খাও, বাবা তুমি একটু খাও, কাউকে দেয় না। রাজনীতি কুক্ষিগত করে রাখলো, ঠাকুরদাদা আর নাতি দুইজনে রাজনীতির ফয়দাটা লুটে নিল। এই করতে করতে প্রায় 20-25 বছর বয়স হয়ে গেছে ওই ছোট্ট বাচ্চাটা, আরো ঠাকুরদার ঠাকুরমা কত হয়ে গেছে। এবার ওই ছেলেটা 20-25 বছরের যুবক, সে এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে। এবার দুনিয়া ডাক্তার কবিরাজ খুঁজে বেড়াচ্ছে, কোনো জায়গায় কোনো সুরাহা পাচ্ছে না। দেখ কবিরাজের সাথে ওনাদের যোগাযোগ হয়েছে। কবিরাজ বলেছে হ্যাঁ এই রোগের ওষুধ আমি জানি, কিন্তু পথ্য আমার কাছে নাই। এই জিনিসটা যদি তোমরা জোগাড় করে এনে দিতে পারো তাহলে আমি এই রোগের চিকিৎসা আমি করে দিতে পারি। বলে কি জিনিস? বলে পুরনো তেঁতুল আমার লাগবে। বলে আরে আমাদের ঘরে তো পুরনো তেঁতুল আছে। বলছে ছোটবেলার তেঁতুল, সেই তেঁতুল তো আছে। সেই তেঁতুল দিয়েছে কবিরাজের কাছে, কবিরাজ সেই তেঁতুল দিয়ে ওষুধ বানিয়ে দিয়েছে, এবং সেই ওষুধ খেয়ে কিন্তু সেই ছেলেটা ভালো হয়ে গেছে। তখন ওর মা বাবা বলছে কবিরাজ মশাই এই তেঁতুল আর আমরা বাড়িতে নেব না, এই তেঁতুল আপনার কাছেই থাক, আগামী দিনে এইটাই মানুষের যা উপকারে লাগে, এই জন্য তেঁতুল আপনাদের আমি দান করলাম। এই দেখো ছিল মুভমেন্ট, 1-1.5 বছরের পরে হলো পলিটিক্স, আর সেইটাই 20-25 বছর পরে হয়ে গেল ধর্ম। তাহলে আজকে যেটাকে আমরা পলিটিক্স দেখতে পাচ্ছি, ধর্মকে সামনে রেখে যেটা পলিটিক্স, এটা এটা রাজনীতির কথাবার্তা। যেহেতু এবার রাজনীতির টিভিতে আমি শুনছি সাধু মহারাজরা বলছে যে ওনারা পলিটিশিয়ানরা আমাদেরকে বলছে যে তোমরা ধর্মের কথা, তোমরা ধর্ম নিয়ে আছো, ধর্ম নিয়ে থাকো, তোমরা পলিটিক্স নিয়ে এসো না। কিন্তু ওই সাধুরাও কিন্তু একদিন মুভমেন্ট করেছিলেন, ওনারাও একদিন পলিটিশিয়ান ছিলেন, আজকে ওনারা ধর্মে পরিণত হয়েছে। ফলে ওনারা কিন্তু আকাশ থেকে পড়ে ধার্মিক হয়নি, ওনারাও প্রত্যেকেই ব্যক্তি জীবনে মা বাবার ঘরেই সন্তান জন্ম হয়েছিল, তারা লেখাপড়া শিখেছে, তারা তাদের কর্মজীবনে যেভাবেই হোক পলিটিক্সের শিকার হয়েছে। শিকার হওয়ার পরেই ওনারা চেষ্টা করেছে যে কী করে মানুষের উন্নতি করা যায়। মানুষের পলিটিক্স তো আজকের কথা না, পলিটিক্স তো 1000 বছরের পলিটিক্স, 1000 বছর ধরে পলিটিক্স চলছে। এবার সেই পলিটিক্স দেখো একের পর এক ভারতবর্ষ আক্রমণ হয়েছে 17 বার, নাদির শাহ, তৈমুর এরা আক্রমণ করেছে, এবং সেই আক্রমণ থেকে প্রতিহত করার জন্য এই যে নাগা সাধুরা, কুম্ভ মেলায় যত সাধুরা আসে, তারা কিন্তু 1000 বছর, এরা তো 200-100 বছরের ব্যাপার না, 1000 বছর ধরে এরা সংগঠিত হচ্ছে। সংগঠিত হচ্ছে কেন? যে সত্য সনাতনকে রক্ষা করতে হবে। এই সনাতনটাই এখন আমার মনে হয় অনেক লোক বোঝে না। সত্য সনাতন মানে হচ্ছে সংসার। সবারই কিন্তু দৃষ্টি কিন্তু সংসারের দিকে, যে আমার ছেলেটা যেন ভালো থাকে, আমার মেয়েটা যেন ভালো থাকে। এই জন্যই কিন্তু মানুষের ভালো থাকা পরে আমি আমার ঘরটাকে যেন সুস্থ রাখতে পারি, এইটাই হচ্ছে সত্য সনাতন। এর সাথে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ কোনো সম্পর্ক নেই। হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ এগুলো হচ্ছে একটা কালচার, এটা একটা সংস্কৃতি, আর কিচ্ছু না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আজকে ভারত সরকার কি শুধুমাত্র হিন্দুদের সাথেই যোগাযোগ রাখে? নিশ্চয়ই না। সারা পৃথিবীতে তো হিন্দু বলে কিছু নাই, সারা পৃথিবীতে বিভিন্ন মানে ভারতবর্ষের বুকেই শুধু হিন্দু বলে কিছু নেই, অনেক কিছু আছে। ভারতবর্ষের আমি তবু বলছি যে ভারতবর্ষে হিন্দু কিছু সংখ্যক লোক হিন্দু আছে। তাহলে সত্য সনাতন, দেখো ভারতীয় সংস্কৃতি কিন্তু সত্য সনাতন পন্থী, এরা কিন্তু সবার সাথে সম্পর্ক রেখে চলছে সারা পৃথিবীর। কেউ খ্রিস্টান সমাজ, কেউ ইসলাম সমাজ, কেউ মানে বুদ্ধিস্ট সমাজ। ধরো জাপান একটা বুদ্ধিস্ট সমাজ, আচ্ছা মিডল ইস্ট ইসলাম সমাজ, আচ্ছা ইউরোপ খ্রিস্টান সমাজ। তাদের সাথে কি ভারতের বৈরিতা আছে নাকি? কোনো জায়গায় শত্রুতা আছে নাকি? তাহলে এই যে দেশ চালাচ্ছে এরা ধার্মিক না রাজনৈতিক, তোমার কি মনে হয়? কেন্দ্রীয় সরকার, আমি বিজেপি গভর্নমেন্টের কথা বলছি না, এতদিন যারা কেন্দ্রীয় সরকার চালাচ্ছিল তারা কি পলিটিক্যাল লোক বলে তোমার মনে হয়? ধার্মিক লোক অবশ্যই। ঠিক আছে, দেখো তোমার প্রশ্নের মধ্যে তোমার উত্তর কিন্তু লুকানো আছে। তার মানে কেন্দ্রীয় সরকার, সে জাপান গভর্নমেন্টই হোক, আর আমেরিকা গভর্নমেন্টই হোক, আর রাশিয়া গভর্নমেন্টই হোক, আর ভারত গভর্নমেন্টই হোক, এরা ধার্মিক না রাজনৈতিক? তোমার আগে এই প্রশ্নটার ব্যাপারটা বুঝতে হবে, উত্তরটা জানতে হবে। এইটা যদি তুমি বুঝতে পারো তা তোমার কাছে সব পরিষ্কার হয়ে যাবে। তোমার পাড়াটা হচ্ছে মুভমেন্ট, তোমার রাজ্যটা হচ্ছে রাজনীতি, তোমার
কেন্দ্রীয় সরকার হচ্ছে ধর্ম, তাই না? আমি একটা উদাহরণ হিসাবে বোঝানোর চেষ্টা করলাম। তাই এর মধ্যে দ্বন্দ্বটা কোথায়? এর মধ্যে কেউ যদি দ্বন্দ্বের অবকাশ তোলে বা খোঁচাখুচি দিয়ে কিছু করার চেষ্টা করে, সেটা অভিসন্ধি ছাড়া আর কিছু না। এটা অভিসন্ধি ছাড়া আর কিছু না। এর পিছনে পুরো রহস্য আছে। এবার সেটা সময়ের জন্য অপেক্ষা করতে হবে। মহাকাল এক্সপ্রেস এই কথাই বলবে যে তুমি ওয়েট করো, দেখো কোথায় গিয়ে পৌঁছাও, তুমি দেখতেই পাবো। আর যদি কিছু জানার ইচ্ছা থাকে, আশা করি আমার এই প্রশ্নের উত্তরে তুমি খুশি। এই জন্যই মহাকাল এক্সপ্রেস, আমি বলছি আপনারা মহাকাল এক্সপ্রেসে তুলুন, উঠুন, দেখুন মহাকাল এক্সপ্রেস কি বলে। কারণ এখনই কিছু হার্ড অ্যান্ড ফাস্ট কিছু বলার দরকার নেই। গাড়িতে ওঠেন, দেখেন না গাড়ি কোথায় গিয়ে পৌঁছায়, গন্তব্যটা কোথায়। চিফ মিনিস্টার, আর আমার 2 নম্বর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই ধর্ম আর রাজনীতির মধ্যে সম্পর্কটা কোথায়? দেখো, ওই একই কথা, একই উত্তর হবে, যাহাই ধর্ম তাহাই রাজনীতি। রাজনীতি হচ্ছে তোমার মুভমেন্ট, হচ্ছে গাছের একটা কুড়ি, দুটো পাতা বেরিয়েছে, একটা ছোট্ট একটা গাছ, ওটা হচ্ছে মুভমেন্ট। তাই সেই গাছটা যখন টুকটুক টুকটুক করে 2-4 ফুট লম্বা হয়ে গেল, তখন ওটা রাজনীতি। মানে তাকে রক্ষা করতে হবে, তাকে রক্ষা করতে হবে। দেখো তার চারিদিকে একটা ব্যারিকেড দেওয়া হয়, যাতে গরু ছাগল না খায়, বাচ্চারা যাতে পাথর না ছেড়ে। তার মানে মুভমেন্টটা যখন একটু ম্যাচিওর হয়, তখন সেটা রাজনীতিতে পরিণত হয়। আর রাজনীতি যখন বৃহৎ আকার ধারণ করে, সেটা ধর্ম পরিণত হয়। এটা এত উদাহরণ দিলে তুমি সত্য করা মানে পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। দেখো, গৌতম বুদ্ধ, মানে যেটা সর্বজন স্বীকৃত, গৌতম বুদ্ধ কিন্তু হিন্দু ধর্মের সংস্কার করতে আসছিলেন। উনি কিন্তু বৌদ্ধ ধর্মের প্রবর্তক নন। উনি হিন্দু ধর্মের যে কুসংস্কারগুলো ছিল, সেই কুসংস্কারগুলোকে পরিষ্কার করার জন্য, সংস্কার করার জন্য ওনার আবির্ভাব। তারপরে ওটা পলিটিক্স হয়, গৌতম বুদ্ধ রাজত্ব করে, মানে ওনার দ্বারা প্রভাবিত হয়ে রাজত্ব তৈরি হয়। এবং তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে সম্রাট অশোক। তারপরে রাজনীতি হয়ে গেল। এবার সেই গৌতম বুদ্ধই আজকে দেখো ভগবান গৌতম বুদ্ধে পরিণত হয়েছে। ভগবান গৌতম বুদ্ধ না, ভগবান বুদ্ধে পরিণত হয়েছে। এটা শুধু মহাকালেরই খেলা, আর কিছু না। মহাকালী সিদ্ধার্থকে গৌতম বুদ্ধকে ভগবান বুদ্ধে পরিণত করেছে। মহাকাল এখানে নিয়ে আসছে। এইটাই আজকে যেটা মুভমেন্ট, কালকে সেটা রাজনীতি, আগামী শতাব্দীতে সেটাই ধর্মে পরিণত হবে। ঠিক গান্ধীজির ক্ষেত্রেও একই কথা বলেছে। মহাত্মা গান্ধী ছিলেন ব্যারিস্টার, উনি ওকলাতি করে জীবন নির্বাহ করবে, এটা ছিল ওনার স্বপ্ন। উনি ভারতীয় স্বাধীনতার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়ে উনি পলিটিক্সে চলে আসেন। সেই গান্ধীজি দেখো আজকে একটা ধর্মীয় নেতা হিসেবে পরিণত হয়ে গেছে। ঠিক তাই, এটা মহাকালই সব বলে দেবে, কাউকে কিছু বলতে হবে না। শুধু আমাদের কাজ হচ্ছে শুধু দেখা, অপেক্ষা করো, সময়ের জন্য অপেক্ষা করো, সময় সব বলে দেবে। এই জন্য আমার এই চ্যানেলটা, আমি তো স্যাটিসফাইড, এবং প্রতিদিন যেভাবে আমার গাড়িতে লোকে উঠছে, এবং তারাও আশা করি খুশি হচ্ছে যে মহাকাল এক্সপ্রেস কিছু সত্যি কথা অন্তত বলার ক্ষমতা রাখে। সময় আর কিচ্ছু না, কাউকে কিছু করতে হবে না, তুমি শুধু সময়টাকে পার করো সৎভাবে, এইটুকু আমি বলতে পারি। অসৎভাবে না, সৎভাবে সময়টাকে পার করো, তুমি তোমার টার্গেটে পৌঁছে যাওয়া। এর ভিতরে সৎভাবে মানে কি, টিকিটটা যেন তোমার থাকে। তুমি বিনা টিকিটে উঠলে কিন্তু জেলখানায় যাওয়া, ঠিক আছে? এইটাই আমি আরো একটু পরিষ্কার করে দিচ্ছি। তুমি গাড়িতে উঠেছো, টিকিট কাটো, তাহলে তোমার গন্তব্য কোথায়? জেলখানা। আর তুমি গাড়িতে উঠেছো, টিকিট কেটে উঠেছো, তাহলে তোমার গন্তব্য ওই হাওড়া অথবা শিয়ালদা অথবা নিউ দিল্লি। এটা হচ্ছে আমার অবজারভেশন। এখন এইটাকে যদি তুমি ধর্ম বলো, তাহলে ধর্ম। টিকিট কাটাটাকে যদি ধর্ম বলো, তাহলে ধর্ম। আর বিনা টিকিটে ওঠাটা যদি তুমি অধর্ম বলো, তাহলে জেলখানা তোমার গন্তব্য। মমতা ব্যানার্জি সম্পর্কে আমার প্রশ্ন এখানেই শেষ। ঠিক আছে, ভালো থাকো। আর এই চ্যানেলটা তো তুমি আজকে থেকে গেলা, তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করো, ভালো লাগবে আশা করি। শেয়ার করো। নমস্কার। নমস্কার।